বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও যেন আমরা অ্যান্সারটা করতে পারি। তো আজকে পড়ছি প্রথমেই ডট গুণন। ডট গুণন, দুইটা ভেক্টরের ডট গুণন বা হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন, তো আমরা দুটা ভেক্টর নিচ্ছি, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, ঠিক আছে। তো দুটা ভেক্টরের নাম যদি দিই আমরা হচ্ছে, একটার নাম যদি দিই এ, একটার নাম যদি দিই বি, এবং এই দুটা ভেক্টর দেখো ও বিন্দুতে ক্রিয়াশীল আছে, এবং দুইটা ভেক্টরই কিন্তু ও থেকে বের হয়ে গেছে। এ ভেক্টরটাও বের হয়ে গেছে, বি ভেক্টরটাও বের হয়ে গেছে। তাহলে এই যে কোণটা, এই কোণটাকে কিন্তু আমরা বলতে পারছি এ এবং বি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এখন এই দুইটা ভেক্টরের ডট গুণন যখন আমরা বের করতে চাচ্ছি, সূত্র বলছে যে এ ডট বি, একটু সংক্ষেপে পড়াচ্ছি যেহেতু রিভিশন টাইপের ক্লাস, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থেটা। অর্থাৎ যে দুটা ভেক্টরের আমি ডট গুণন বের করতে চাচ্ছি, সেই দুটা ভেক্টরের আগে মান নিব। এ, একটা ভেক্টরের নাম কি এ, একটা ভেক্টরের নাম কি বি, তাহলে এ এর মান, বি এর মান, এবং উহাদের মধ্যবর্তী কোণের কোসাইন কিন্তু, যে যে ভেক্টরের আমি মধ্যবর্তী ডট গুণন বের করতে চাচ্ছি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কিন্তু থেটা। এভাবে আমাকে মনে রাখতে হবে, ওকে। এটা গেল। তো ভেক্টর আকারে যদি দুটা আই জে অবস্থান ভেক্টর আকার যদি দুটা ভেক্টর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে ডট গুণনটা কিভাবে বের করতে হবে, এগুলো বারবার তোমাদের শিখিয়েছি। তো একটু দেখে নিই যে আমরা যদি তিনটা আয়তাকার ভেক্টর লিখি, এই যে পরীক্ষায় আসে যে তিনটা, এটা হচ্ছে এই অক্ষ এক্স অক্ষ, যে দেখলেই বুঝতে পারবো আমরা যে ওয়াই অক্ষ, আর কে দেখলেই বুঝতে পারবো এটা জেড অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে। তো এখন যদি আমরা এই সূত্রে বসাই, তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে আই ডট আই ইজ ইকাল টু 1 কেন, বা আই ডট জে ইজ ইকাল টু 0 কেন, 2 মার্কের জন্য আসে কিন্তু। তখন আমরা কি করব, আমাদের প্রেজেন্টেশনটা হবে সুন্দরভাবে, 2 মার্কের যেহেতু প্রশ্ন, আমরা এইভাবে লিখে নিব যে এ ও বি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থেটা হলে তাদের ডট গুণন হচ্ছে এইটা, ওকে। অতএব তারপর লিখবো অতএব আই ডট ইজ ইকাল টু কি, আমরা কি বলেছি দেখো তো, প্রথম ভেক্টরের মান, দ্বিতীয় ভেক্টরের মান এবং ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। তো দেখো তো, প্রথম ভেক্টরের মান কিভাবে আমরা প্রেজেন্ট করব, মডুলাস দিয়ে। দ্বিতীয় ভেক্টরের মান কি, এটাও আই, এভাবে মডুলাস কস আই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো লিখবো 1, এই যে 1 1 সমান সমান 1। তো আমরা 2 মার্কের জন্য কিন্তু এই চিত্র দাগাবো, এই চিত্র দাগাবো, সময় কিন্তু লাগবে না, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হলো। সিমিলারলি যদি আমাকে বলে যে আই ডট জে ইজ ইকাল টু 0 কেন, এভাবে লিখবো আই এর মান, জে এর মান, আর cos 90 ডিগ্রি। চিত্র না দেখালে তো আমি 90 ডিগ্রি বলতে পারছি না, চিত্র দাগায় দেখালে একটু আমার প্রেজেন্টেশনটা ভালো হলো। এগুলো কিন্তু আসে 2 মার্কের জন্য, কিন্তু আসে। 2 মার্কের জন্য যদি তোমার প্রেজেন্টেশনটা খারাপ হয়, তখন তুমি কিন্তু র্যান্ডমলি তোমাকে 1 মার্ক দিবে। আর তুমি যদি এই চিত্র দাগালা, এই সূত্র লিখলা, তারপরে এই সূত্র অনুসারে এই সূত্র দাগিয়ে তুমি আই ডট আই বা জে ডট জে বা যেটা চাইবে সেটা বের করে দেখালা, তখন কিন্তু তোমার প্রেজেন্টেশনটা ভালো হলো, তুমি কিন্তু নাম্বারটা বেশি পেলা, 2 মার্কে 2 মার্কই পেলা, ঠিক আছে। এইরকম তাহলে আমরা একটু শিখলাম, একই রকম দুইটা, একই রকম যদি হয়, ঠিক আছে, একই রকম যদি হয় তাহলে এরকম হচ্ছে, আর ভিন্ন রকম যদি আয়তাকার ভেক্টর গুলা হয়, এগুলোকে সমকৌণিক ভেক্টরে বলা হয়, সমকৌণিক, ঠিক আছে। যেহেতু প্রত্যেকটা ভেক্টরের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। দেখো আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, যার সাথে যার সব সময় কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল ডট গুণনের। তো এই সূত্র যদি বসাই, দুটা ভেক্টরকে যদি আমরা প্রকাশ করি এরকম, এ ইজ ইকুয়াল টু অবস্থান ভেক্টর আকারে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি ভেক্টরকে যদি আমরা প্রকাশ করি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস হচ্ছে বি জেড কে। তখন আমরা এই সিম্পল একটা যদি গুণ করি, এ ডট বি গুণ করলে দেখতে পাবো যে এ এক্স বি এক্স আসবে, এটা আর দেখাবো না এখন আর গুণ করে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস হচ্ছে এ জেড বি জেড। অর্থাৎ এখানে একটু মনে রাখি আমরা, যে দুটা ভেক্টর যদি এ আর বি এরকম ভাবে থাকে, দুটা ভেক্টরের ডট গুণন বের করার জন্য আমরা কি করব, আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করব, প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ, প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবো আমরা, যে
এই কোনটা আগে নিব, আয়ের সহগ এটা আগে নিব নাকি এটা পরে নেব, এটা দেখার কোনো দরকার নেই, কারণ দুইটা স্কেলার মান। 3 গুণ 4 12, 4 গুণ 3 12, কোনো সমস্যা নাই। আয়ের সহগ আয়ের সহগ, জের সহগ জের সহগ, কে সহগ কে সহগ গুণ করলে হবে, কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, এটা শিখলাম। তো একটা যদি আমরা উদাহরণ নিই, একটা এক্সাম্পল যদি আমরা নিই ছোট্ট করে, যে a ইজ ইকুয়াল টু i প্লাস জে মাইনাস কে নিলাম ইচ্ছা মতো। ঠিক আছে, b ইজ ইকুয়াল টু নিলাম মনে করো হচ্ছে i মাইনাস প্লাস হচ্ছে 2k। খেয়াল করো, এরকম একটা গ্যাপ দিয়ে লিখলাম আমরা একটা। দেখো এখানে, এখানে যদি আমি a ডট b লিখি, তো আমাদের যে ইনফরমেশন a আর b ভেক্টর যদি দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, আগে তুমি কিন্তু তুলে নিবা, সরাসরি উত্তরে এতে যাবা না, তুলে নিবা যে উদ্দীপক অনুসারে a ইজ ইকুয়াল টু এত, b ইজ ইকুয়াল টু এত, অতএব a ডট b যদি বের করার প্রয়োজন হয় এভাবে লিখে নিবা। বারবার তোমাদের প্রেজেন্টেশনের উপর আমি গুরুত্ব দিই কিন্তু, হ্যাঁ, তুমি কিন্তু ভালো নাম্বার পাওয়ার জন্য তুমি পরীক্ষা হলে যাবা, তুমি কিন্তু কোন রকমে এ প্লাস টেনে টুনে এরকম না, কিন্তু তোমার প্রেজেন্টেশনটা হবে ভালো, তোমার নাম্বার থাকবে 95% আপ, তোমার টার্গেট থাকবে মিনিমাম 90% আপ। তো মিনিমাম 90% আপ যদি তুমি পেতে চাও, তোমার প্রেজেন্টেশনটা যে খাতা দেখবে তার সাথে তার কাছে কিন্তু ভালো হওয়া উচিত, না হলে কিন্তু তোমাকে মনে করো কোনো জায়গায় 1 মার্ক 2 মার্ক 1 মার্ক কেটে দিল, এখানে 1 মার্ক ওখানে 1 মার্ক, এই 4-5 মার্ক কেটে গেলেই কিন্তু তোমার 90 নিচে চলে আসবে, সিম্পল এ প্লাস পাবা। তখন দেখা যাচ্ছে বুয়েটে বা এখানে সেখানে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে ভর্তি ফর্ম তুলতে পারছো না, এরকম যেন না হয়। তাই তোমার প্রেজেন্টেশনটা হবে সুন্দর, যথেষ্ট পরিমাণ সময়, এত সময় লাগে না, 2.5 ঘন্টা সময় লাগে তোমার 5টা প্রশ্ন মাত্র উত্তর দিতে হয়। ঠিক আছে, a ডট b, তাহলে আমরা এভাবে লিখে নিব আগে, এই যে 2i প্লাস জে মাইনাস কে ডট, ডট চিহ্নটা ভিজিবল যেন হয়, ভালোভাবে যেন বোঝা যায়, একটু একটু ঘষে ঘষে দিবা, একটু ঘষে ঘষে দিবা। দেখো এখানে আয়ের সহগ কি, মনে মনে প্রশ্ন করবা আর লিখবা, ভুল যেন না হয়। আয়ের সহগ 2, 2 লিখলা, এখানে আয়ের সহগ কত 1, তাহলে 2 ইনটু 1 লিখলাম, প্লাস দিবা, এখানে জে এর সহগ কত 1, এখানে জে এর সহগ কত নাই, জে নাই এখানে, তাহলে 0 লিখবো, প্লাস এবারে চিহ্ন দিবা, এখানে কে এর সহগ কত, এই যে -1, এখানে কে এর সহগ কত 2, এই যে দেখো 2 প্লাস 0 মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা ডট ডট গ্রহণ করে কি পেলাম, আমরা দুটা ভেক্টরে ডট গ্রহণ করে আমরা 0 পেয়েছি। ঠিক আছে, 0 পেলে একটা জিনিস কিন্তু এখানে হয়, তোমাদের একটু বলে নেই, তোমরা জানো লম্ব হবে, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি, যে a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে a লম্ব হচ্ছে b, দেখো এই লম্ব চিহ্ন দিলাম। ওকে, এটা আমি একটু দেখাচ্ছি, যে a ডট b ইজ ইকুয়াল টু 0, দেখি তো লম্ব হয় কিনা, এই যে এ বি cos থিটা ইজ ইকুয়াল টু 0, a ভেক্টরের মানও 0 না, b ভেক্টরের মানও 0 না, তাহলে কার মান 0, cos থিটার মান 0, দুটো ভেক্টরের, তাহলে cos থিটার মান কখন 0 হয়, cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর যদি আমার 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তখন তাদের ডট গুণফলটা হচ্ছে 0 হবে, এ বি, এই যে 90 ডিগ্রি। ওকে, তাহলে কখন 0 হবে, a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এবার খেয়াল করো, লম্ব অভিক্ষেপ দেখাবো, উপাংশের মান দেখাবো। ঠিক আছে, এবং অনেক সময় উপাংশ ভেক্টরও চাই, ওটা একটু দেখাবো, পরীক্ষায় মাঝে মাঝে আসতেও তো পারে, উপাংশ আর উপাংশের মান কথাটা এক না। ঠিক আছে, তো আমি একটু দেখাচ্ছি, এই যে একটা ভেক্টর দাগালাম, বড় করে একটা ভেক্টর দাগাচ্ছি, দাগালাম, এটা একটা ভেক্টর দাগালাম। ঠিক আছে, এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে বি ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে এ ভেক্টর, এই পুরোটার নাম দিলাম হচ্ছে এ ভেক্টর। এই দেখো লম্ব টানলাম, দেখো তো লম্ব টেনেছি, এই যে লম্ব টানলাম, বি হতে এ এর উপর লম্ব টেনেছি, এই কোণটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, হ্যাঁ, বি হতে এ এর উপর লম্ব টানলাম, তাহলে এটার নাম যদি দিই একটু ও বিন্দু, এটার নাম দাও হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, এটার নাম দাও এল, এটার নাম দিলাম আমরা এল। তাহলে এ ভেক্টর বরাবর এই বি ভেক্টর থেকে যে লম্ব টানলাম এ ভেক্টরের উপর, এ ভেক্টর বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে ওই লম্বটা, ও এল পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, ও এল পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই ও এল কেই বলবো আমরা বি ভেক্টরের উপাংশের মান, কোন বরাবর, এ ভেক্টর বরাবর। লিখে নেই একটু, এ বরাবর, এ বরাবর দেখো কার উপাংশের মান, বি এর উপাংশের মান, এ বরাবর বি এর উপাংশের মান
ও এল। ও এল কে বের করার জন্য আমরা cos θ এর আশ্রয় নিচ্ছি। তো ও এল কে বের করার জন্য cos θ এর আশ্রয় নিচ্ছি। ও এল ইজ ইকুয়াল টু cos θ কেন নিচ্ছি? তো আমার ও এল দরকার, হ্যাঁ দরকার। থিটার সাথে যেটা আছে সেটা কি, নাম কি? ভূমি। হ্যাঁ ভূমি। আর আমার মান জানা আছে কার? এই যে বি ভেক্টরের মান জানা আছে। তাহলে আমার দেখো তো ও এল ভাগ হচ্ছে ওপি। তো cos θ ইজ ইকুয়াল টু ও এল কে আমি লিখতে পারি, ও এল লিখবো, এটা আমার দরকার। আর ওপি, ও থেকে পি পর্যন্ত দূরত্ব আমরা প্রথম দিনেই বলেছি কোন একটা ভেক্টর দ্বারা কিভাবে প্রকাশ করে, ওই একটা রেখা দ্বারা, তীর চিহ্নের সম্বলিত রেখা দ্বারা প্রকাশ করায়। ওই রেখার মানটাই হচ্ছে ওই ভেক্টরের মান। তাহলে আমি যদি বলি ওপি রেখার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি? একটা মান। কার সমান? বি ভেক্টরের মানের সমান। তাহলে আমি বি লিখতে পারি। তো লাস্ট পর্যন্ত কি পেলাম আমরা? ও এল ইজ ইকুয়াল টু বি cos θ। তাহলে এ বরাবর বি এর রূপাংশের মান কি? বি cos θ। দেখো একটু ভালো করে কি বলেছে, এ বরাবর কার রূপাংশের মান? প্রশ্ন করবা নিজেই নিজেকে, বি এর রূপাংশের মান। তাহলে বি cos θ। যদি বলতাম বি বরাবর এ রূপাংশের মান, কার রূপাংশের মান? এ রূপাংশের মান, এ cos θ আমাকে বের করতে হতো। এবং এইটা কিন্তু বের করব আমরা ডট গুণনের সাহায্য নিয়ে। এটাকে আবার অন্য কথায় লেখা যায় যে বি এর রূপাংশের মান, এটাকে বলা যাচ্ছে যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। কার উপর লম্ব টেনেছি? এ এর উপর। কার লম্ব অভিক্ষেপ? বি এর। আমি এটাকে কিন্তু এটাও লিখতে পারতাম যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। লিখে দিচ্ছি একটু, এ এর উপর, দেখো এ ভেক্টরের উপর বা এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে লম্ব টানলে কত দূর যায়, এর উপর লম্ব টানলে কত দূর অংশ যায় সেটাকেই বলতেছি আমরা অভিক্ষেপ। কত দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলতেছি আমরা লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, ওকে। তাহলে বি এর লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ? বি এর। বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে বি cos θ। এবার লিখবা, এবার চিন্তা করবা। থিটা কিন্তু অবশ্যই এ আর বি এর মধ্যবর্তী কোণ। ওকে। সিমিলারলি যদি বলতাম এটা তো এখানে যদি বলতাম বি এর উপরে এর লম্ব অভিক্ষেপ কত, তো আমরা এ cos θ লিখলাম। ঠিক আছে, ওকে। তাহলে উপাংশের মান, লম্ব অভিক্ষেপ। পরীক্ষায় কিন্তু আসে 3 মার্কের জন্য। ঠিক আছে, তো আমরা সাহায্য নিব কিসের? ডট গুণনের সাহায্য নিব। মনে করো আমার এ cos θ দরকার, মনে করো আমার বি cos θ দরকার। তো আমি যদি লিখে নিই এ এর উপর বি এর এই ডট গুণন ক্রস গুণন, এগুলো সুন্দরভাবে দেখবা, নৈর্ব্যক্তিক আকারে কিন্তু প্রশ্ন আসে। থিওরিতে তো আসেই, নৈর্ব্যক্তিক আকারে কিন্তু প্রশ্ন আসে। এর উপর বি এর লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ? আমার নিজেরা মনে থাকে না, মনে রাখবো কিভাবে? এই কার লম্ব বিক্ষেপ বের করছি? বি এর। নিজে নিজেকে প্রশ্ন করলাম, তাহলে বি cos θ বের করতে হবে। এখন আমি বি cos θ বের করব ডট গুণনের সাহায্যে নিয়ে। এ ডট বি ইকুয়াল টু কত? এ বি cos θ। আমার দরকার কি? বি cos θ দরকার। তাহলে এ ডট বি ভাগ হচ্ছে এ বি। এ হয়ে গেল। সিমিলারলি যদি আমার বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ দরকার হয়, তখন আমি এ cos θ বের করব এই সূত্র হইতেই। ঠিক আছে, এই সূত্র হইতে বের করব। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এবার ডট গুণনের কিছু ব্যবহার আমরা শিখে নেই। আমরা শিখলাম লম্ব বিক্ষেপ, আমরা শিখলাম উপাংশের মান। এখন একটা কথা একটু বলে নিই। ঠিক আছে, যে এ এর উপর এ বরাবর বি এর, এটা পরীক্ষায় অনেক সময় আসে না, বি এর, বা আমরা একটু ভুল করে বসে থাকি যে বি এর উপাংশ নির্ণয় করো। উপাংশের মান কিন্তু নির্ণয় করেছি, উপাংশ নির্ণয় করো। ঠিক আছে, উপাংশ নির্ণয় করলে উপাংশের মান বের করা পর্যন্ত সেম সেম থাকবে। ঠিক আছে, তো আমি দেখো তো এ বরাবর বি এর, এ বরাবর বি এর উপাংশ বের করতে চাচ্ছি, তাহলে আগে উপাংশের মানটা বের করে নিতে হবে। হ্যাঁ, যে কত দূর দূরত্ব অতিক্রম করেছে, ওই যে আগের পেজে ওএল পরিমাণ যে দূরত্বটা অতিক্রম করলাম আমরা, যে এ বরাবর বি এর উপাংশের মানটা আগে লাগবে, তারপর আমরা উপাংশ বের করছি। উপাংশের মান বের করলাম, তাহলে কত? এ বরাবর বি এর উপাংশের মান হচ্ছে বি cos θ। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা কিন্তু নাই। ঠিক আছে, এ বরাবর বি এর উপাংশের মান হচ্ছে, উপাংশের মান বের করলাম বি cos θ। অতএব এই একটা কথা এখানে বলে নেই, উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক, এখানে লিখেছি না উপাংশের মান বা অংশকের মান, অংশকের মান। ঠিক আছে, এভাবে বলা থাকতে পারে অংশকের মান। অংশকের মান কথাটাও যা, উপাংশের মান কথাটাও তাই। উপাংশ কথাটা যা, অংশক কথাটাও কিন্তু তাই। বি cos θ। এখন লিখবো যে এ বরাবর বি এর উপাংশ ভেক্টর বা উপাংশ, উপাংশ বা
উপাংশ ভেক্টর, উপাংশ ভেক্টর বা আরো লিখি অংশক বা অংশক ভেক্টর। সাধারণত আমাদের এইটা আসে উপাংশ, যে এ বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। তাহলে কিন্তু আমি বি কস থিটা উপাংশের মান কিন্তু আমার রেজাল্টটা কিন্তু অ্যাকুরেট হলো না। হ্যাঁ, অনেক টিচার হয়তো বা নাম্বার দিয়ে দিতে পারে ভুল করে, আবার যারা একটু নাম্বার 1 নাম্বার কেটে দিতে পারে বা 2 নাম্বারও কেটে দিতে পারে, ঠিক নাই কিন্তু। ঠিক আছে, উপাংশ যখন বলবো এটা একটা ভেক্টর রাশি, তার দিক দিতে হবে তোমাকে। তাহলে কি করতো, বি কস থিটা লিখলাম, লিখে কোন বরাবর আমি কিন্তু বি এর উপাংশের মান বের করেছি, হ্যাঁ বের করেছি, বি কস থিটা কোন বরাবর, এ বরাবর। তাহলে এখানে এ টুপি দিলেই হয়ে যাবে। এই যে আমরা কিন্তু প্রথম ক্লাসেই পড়েছি যে ভেক্টরের, একক ভেক্টরের কাজই হচ্ছে দিক নির্দেশ করা। ওই একক ভেক্টর দ্বারা কোনো একটা ভেক্টরকে বা যাকেই গুণ করো না কেন মানের কোনো পরিবর্তন হয় না। স্পেশালিটি কি, স্পেশালিটি হচ্ছে একক ভেক্টরটা হচ্ছে দিক নির্ণয় করে, দিক নির্দেশ করে। এই হয়ে গেছে আমাদের অংশ। তাহলে আমরা বি কসটা বের করব আর এ টুপি বের করব। এ টুপি মানে কি, এ টুপি মানে একক ভেক্টর, শিখেছি আমরা একক ভেক্টর, জানিও আমরা যে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাই। কোন একটা ভেক্টরকে কোন একটা ভেক্টরের মান দ্বারা ভাগ করে আমরা একক ভেক্টর পেয়ে যাই। একক ভেক্টর এখান থেকে বের করে নিব, এখানে বসায় দেব, তাহলে আমাদের কিন্তু উপাংশ পেলাম, অংশক পেলাম। বুঝতে পেরেছ? আশা রাখি বুঝতে পেরেছ। এবার আসো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ডট গুণনের হচ্ছে, ডট গুণনের হচ্ছে কি বলে ব্যবহার করছি, কি বলে এটা, উপাংশ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ খুবই ইম্পর্টেন্ট। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, আমি এখানে উদাহরণ দিয়ে দিব, মধ্যবর্তী কোণ নির্ণয়। এই প্রশ্নগুলো খুবই আসে, নৈর্ব্যক্তিক আকারও কিন্তু আসে। ঠিক আছে, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় চাইলে আমরা ডট গুণনের সাহায্য নিব। সাধারণত আমরা কি করব, ডট গুণনের সাহায্য নিব, অন্যভাবেও কিন্তু হতে পারে। তো আমাদের সবচেয়ে সহজ হবে যদি সুযোগ থাকে ওই উদ্দীপকের মধ্য থেকে আমরা এই ডট গুণনের সাহায্য নিব। এ আর বি দিয়ে নিচ্ছি বারবার, এ বি কস থিটা। এখান থেকে আমরা কস থিটাটাকে বাম পাশে নিয়ে এসে এ ডট বি ভাগ হচ্ছে এখানে এ বি লিখে দিব। এখান থেকে আমাদের থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ বি লিখবো। ওকে, তোমরা একবারে লিখতে পারো, আবার আলাদা আলাদা করে মানগুলো বের করে নিতে পারো, কোনো সমস্যা নাই। এইবার খেয়াল করো, এই ভেক্টরের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বোচ্চ কত হতে পারে, 180 বা তার নিচে হবে, কিন্তু বড় কিন্তু হবে না। ওকে, কোনোভাবেই কিন্তু বড় হবে না, বড় হবে না, বড়টা নিব না আমরা। ওকে, এইবার আমরা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করলাম। ঠিক আছে, তো ডট গুণন করতে হবে, ওই ভেক্টরের দুটার মানও লাগবে আমাদের। তো আমাদের অনেক সময় বলে যে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোণ কত, ওয়াই অক্ষের সাথে কোণ কত, জেড অক্ষের সাথে কোণ কত, পরীক্ষায় কিন্তু খুবই আসে। কখনো নৈর্ব্যক্তিক আকারে আসে, কখনো বা একবারে ইয়ার মধ্যেই আসে, সৃজনশীলের মধ্যে গ নাম্বারে কিন্তু চলে আসে। তো যখন আমরা সৃজনশীল অংশে উত্তর দিব তখন কিন্তু অবশ্যই সুন্দর করে আমাদের লিখতে হবে, 3 মার্কের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে করবো না আমরা তখন আর। ঠিক আছে, তো একটা ভেক্টর আমি নিয়ে নিচ্ছি র্যান্ডমলি, এক্স অক্ষ, এটাতে পারবো দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আমরা একটা ভেক্টর নিয়ে নিলাম, এই যে এখানে একটা ভেক্টর, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, মনে করে এখানে একটা ভেক্টর আছে, নাম হচ্ছে এ ভেক্টর, দিলাম। এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ, জেড অক্ষ। অনেক সময় হয় কি এখানে বিন্দুও দেওয়া থাকতে পারে, এখানে বিন্দুও দেওয়া থাকতে পারে। তো বিন্দু, মনে করো বিন্দুই দেওয়া আছে, বিন্দু দিয়ে নিন, দুটা সবগুলো একসাথে হয়ে যাবে না, বিন্দু দিয়ে নিলাম, নাম দিলাম হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, পি বিন্দু। তো আমি বললাম যে এখানে যেহেতু ওপি, ওপি, ওপি মানে কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, ওপি মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বুঝতেই পারছি, 2 3 -1। তো আমাদের বলি যদি এখন ওপি ভেক্টরের নাম কি হবে বলো দেখি, ও বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j, সবাই জানি আমরা, মাইনাস হচ্ছে কে। এই ভেক্টরটাকে আমি এ ভেক্টর প্রকাশ করতে পারি, কেন, কারণটা হচ্ছে এটা আসল ভেক্টর হচ্ছে ওপি, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, কিন্তু আমি এটাকে যেহেতু এখানে এ দ্বারা প্রকাশ করতে চেয়েছি, যা কিছু দ্বারা প্রকাশ করা যেতে পারে, যেটা কিন্তু এখানে আমার ইন্ডিকেট করে দেওয়া আছে যে এই পি বিন্দুর অবস্থান ভেক্টরের উপর দেখো এ লেখা আছে, তার মানে কি এটা এ ভেক্টর আসলে।
এ ভেক্টর প্লাস 3j মাইনাস হচ্ছে কে, এটা হচ্ছে এ ভেক্টর। প্রশ্ন আমাদের হচ্ছে, এক্সাম্পল নিচ্ছি, এটা প্রশ্ন হচ্ছে এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তো এ ভেক্টরটি আমি যে ছোট করে লিখি, এ ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ কত। এ ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ কত। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো, আমরা যখন এক্স অক্ষের সাথে করবো তখন ডট করে নিব, এ আই এর সঙ্গে ডট করবো, আই মানে তো এক্স অক্ষ। প্রথমে আমি একটা দেখাচ্ছি যে এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থেটা 1 হলে কি লিখবো, কার কার মধ্যে আমি কোণ বের করব, এ ভেক্টর আর এক্স অক্ষ মানে হচ্ছে আই ভেক্টর, আই বলতেই কিন্তু আমরা এক্স বলছি, তাহলে আমরা কি লিখবো, এ ডট আই ডট এ দিলে কোনো সমস্যা নাই, কারণ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, তাহলে এ ডট আই মানে কি, এ ভেক্টরের মান, হ্যাঁ এ ভেক্টরের মান, আই ভেক্টরের মান ওই যে এ ডট বি মানে কি, এ বি কস থেটা, কজ অফ থেটা 1 ধরতে চেয়েছি, তাহলে এ ডট আই, এ ভেক্টরটা আমি কি পেয়েছি, 2 3 - 1, 2i প্লাস 3j মাইনাস 1, ডট চিহ্নটা ভিজিবল হবে, আই ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান, একবারে বের করে নিচ্ছি, কোন একটা ভেক্টরের মান কিভাবে বের করতে পারি আমরা, আই এর সহগের উপর স্কয়ার প্লাস জে এর সহগের উপর স্কয়ার প্লাস কে এর সহগের উপর স্কয়ার, কে এর সহগ এখানে -1, ঠিক আছে, ইনটু দেখো আই ভেক্টরের মান কি 1, আই ভেক্টরের মান 1, আই মানে কি একটা একক ভেক্টর, তার মান কত, তাহলে এই ভেক্টরের মান লিখলাম, আই ভেক্টরের মান লিখলাম, এবার cos θ 1 লিখো। ঠিক আছে, এখানে আমি ডট করছি, দেখো এখানে আই এর সহগ কত 2, এখানে আই এর সহগ কত 1, তাহলে 2 * 1 দিলাম প্লাস 3 * 0, ঠিক আছে, প্লাস হচ্ছে -1 * 0, এবার লিখে দেখাবো আমরা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3 × 3 = 9, 4 × 13 = 14, √14 cos θ 1, বা এখানে 2 পাচ্ছি আমি, এগুলো সবগুলো 0 হয়ে গেছে, এই যে 3 * 0 -1 * 0, 2 = √14 * cos θ 1, বা cos θ 1 = 2 / √14। ঠিক আছে, অতএব θ 1 = cos ইনভার্স অফ 2 / √14। অ্যানসার করলে আমাদের হয়ে যাবে, ক্যালকুলেটর সাহায্য নিলে আমরা পেয়ে যাচ্ছি 2 ভাগ হচ্ছে √14 শিফট হচ্ছে cos ইনভার্স, অ্যানসার 57 ডিগ্রি, 57.68 ডিগ্রি। একটু খেয়াল করি আমরা, cos এর মধ্যে যদি এখানে নেগেটিভ চিহ্ন আসতো অবশ্যই উত্তর হতো 90 এর চাইতে বেশি। অনেক সময় হয় কি, মাইনাস আসছে, ভেতরে মাইনাস আসছে, কিন্তু আমি উত্তর টিপার সময় মাইনাসটা ওই ক্যালকুলেটরে হয়তো বা উঠে নাই কোনো কারণে, তখন কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট চলে আসবে। তাহলে ভেতরে যদি মাইনাস থাকে cos ইনভার্সে, তাহলে অবশ্যই 90 এর চাইতে বেশি হবে, কিন্তু এটা একটু ধরতে পারবো আমরা সাথে সাথে, তাহলে আবার আমরা ক্যালকুলেশনটা করে নিব। ওকে, এটা হয়ে গেল। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, দেখো আমি এত বড় করে লিখবো, 3 মার্কের প্রশ্ন তো। আর যদি আমার নৈর্ব্যক্তিক আসে, নৈর্ব্যক্তিকের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। দেখো তোমাদের ভেক্টরের নাম কি ছিল, ভেক্টরের নাম ছিল হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের নাম কি 2i প্লাস 3j মাইনাস কে। আমরা একবারে লিখবো, যদি আমাদের নৈর্ব্যক্তিকের জন্য দরকার হয় আমরা একবারে লিখবো, যে আমি বললাম যে y অক্ষের সাথে মধ্যবর্তী কোণ কত এই ভেক্টরটার, মনে করো লিখলাম cos θ 2, এটা নাম দেওয়া θ 2 মনে করো, তাহলে আমরা একবারে লিখবো যে 3, j এর সহগ কত 3 লিখবো পুরে, আর নিচে এই পুরা ভেক্টরটার মান কত 14, আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে, সেটা 2 = 3 / √14 cos ইনভার্স। ওকে, উত্তর কিন্তু হয়ে গেছে, কথা ক্লিয়ার, উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের নৈর্ব্যক্তিক আকারে কিন্তু এটা খুবই আসে, এক্স অক্ষের সাথে কত, ওয়াই অক্ষের সাথে কত, জেড অক্ষের সাথে কোণ কত। সিমিলারলি যদি আমরা জেড অক্ষের সাথে কোণ বের করি, তাহলে cos ইনভার্স অফ কে এর সহগ ভাগ হচ্ছে পুরা ভেক্টরের মান। ঠিক আছে, যদি আমি একটু দেখাই, 3 নাম্বার, জেড অক্ষের সাথে এ এর অন্তর্ভুক্ত কোণ, এ এর মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ,
একবার লিখবো আমরা যদি আমরা নৈর্ব্যক্তিক হয় কি থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স অফ কে এর সহগ কত -1 নিচে √14 পুরো ভেক্টরের মান। এটার রেজাল্ট কিন্তু অবশ্যই 90 এর চাইতে বেশি হবে, দেখাচ্ছি তোমাদের। 1 -1 ভাগ হচ্ছে √14 ইজ ইকুয়াল টু শিফট cos অ্যান্সার ইজ ইকুয়াল টু 105.5 ডিগ্রি, 105.5 ডিগ্রি। আমি তোমাদের অনেক কিছু ভুল হলে সাথে সাথে ধরার বুদ্ধি শিখিয়ে দিয়েছি, মোটামুটি কিছুটা মনে রাখলেও কিন্তু তোমরা উপকৃত হবে আশা রাখছি। ওকে, এই গেল আমাদের। এখন একটা কথা বলি, এটা কিন্তু আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে তিনটা কোণ বের করেছি। সিমিলার কথা এখন বলবো, সিমিলার আমি নিব, সিমিলার এক্সাম্পল নিচ্ছি এবার। যে a ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস k, বললো যে এই ভেক্টরটি দিক কোসাইন গুলি বের করো। পরীক্ষা আসে নৈর্ব্যক্তিক আকারে আসতে পারে, আবার এমনিও আসতে পারে, সিকিউতেও আসতে পারে। এ ভেক্টরটি এ ভেক্টরটির দিক কোসাইন গুলি কত? দিক কোসাইন, দিক কোসাইন, ডিরেকশন কোসাইন বলি আমরা ইংলিশে। দিক কোসাইন গুলি নির্ণয় করো, নির্ণয় করো। আসল কথা হচ্ছে আমরা থিটা নির্ণয় করলে বলবো কোণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে, আর ওই থিটা বাদে শুধু cos থিটা বের করলে বলবো আমরা হচ্ছে দিক কোসাইন। কি রকম দেখো, আমি প্রথম দিক কোসাইন বের করছি। এক্স অক্ষের সঙ্গে দিক কোসাইন হবে cos অফ থিটা 1 মনে করো, cos থিটা 1 ধরলাম, cos থিটা 2 ধরলাম, cos থিটা 3 ধরলাম, তিনটা দিক কোসাইন। দেখো আগের সঙ্গে মিল রেখে পড়াচ্ছি। এটা দিক কোসাইন কত? 2 3, দিক কোসাইন হচ্ছে √14, √, হচ্ছে 14 -1 ভাগ √14। অর্থাৎ কোণ বার বের করার আগ পর্যন্ত হচ্ছে cos থিটা সহটা হচ্ছে দিক কোসাইন। আবার বলছি cos থিটা সহ দিক কোসাইন। আমি যদি এই পাশে একটু আসি, এই যে cos থিটা, এই যে এটা, এই পুরাটাকে বলবো আমরা দিক কোসাইন। এইটা হচ্ছে দিক কোসাইন। তো আমি বললাম যে এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কোনটা হবে? 2/√14। তিনটা কিন্তু দিক কোসাইন। তোমাদের গণিতে আছে, সরল রেখা চ্যাপ্টারে আছে, সরল রেখার দিক কোসাইন ওখানে দিক আছে। যাই হোক, ওটা আমি আর এখানে আনতেছি না টেনে, এই দিক কোসাইন। ঠিক আছে, তো দিক কোসাইন গুলার আমি তিনটা নিলাম, এইটা একটা, এইটা একটা, এটা একটা, তিনটা। তাহলে দিক কোসাইন গুলি নির্ণয় করো যদি পরীক্ষা আসে। এই যে cos থিটা 1, cos থিটা 2, cos থিটা 3, এই তিনটা কিন্তু বের করো। তখন কিন্তু আর আলাদা করে থিটা 1 বের করব না, টোটাল cos থিটা 1ই আমার কিন্তু এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তার কোসাইন কে বলবো এক্স অক্ষ বরাবর দিক কোসাইন। ওয়াই অক্ষ বরাবর যে কোণ উৎপন্ন করেছে ওই ভেক্টরটা, তার কোসাইন কে বলবো ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইন, জেড অক্ষ বরাবর জেড। তিনটাকে একত্রে বলবো অক্ষত্রয়ের দিক কোসাইন সমূহ। এই ভেক্টরের দিক কোসাইন গুলি হচ্ছে cos, এই যেটা, এইটা, এইটা, তিনটা। কোণ কিন্তু বের করব না। যদি দিক কোসাইন বের করতে বলে, কোণ বের করলে কিন্তু নাম্বার কাটা যাবে। আমাকে তো কোণ বের করতে বলা নাই, কোণ যখন বের করতে বলে তখন আমরা কোণ বের করবো। ঠিক আছে, বিভিন্ন ভাবে এদিক ওদিক বামে ডানে দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে ডট গুণন থেকে, আশা রাখি পারবো আমরা। ঠিক আছে, ওকে। এবার আসো ক্রস গুণন, এইটুকুই, ডট গুণনের আর কিছু তাই। ক্রস গুণন, ক্রস গুণন হচ্ছে আবার সেই দুটা ভেক্টর নিলাম। ক্রস গুণন একটু ভালো করে খেয়াল করব, ক্রস গুণনটা একটু প্যাচ লেগে যায়, ক্রস গুণন যেন প্যাচ না লাগে, ভালো করে আমরা খেয়াল করব। ঠিক আছে, আজকে আমাদের রিভিউ ক্লাস শেষ। নেক্সট দিলে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের সলিউশন করব। ঠিক আছে, তারপর তোমাদের একটা অনলাইনে যারা যারা পরীক্ষা দিতে চাও ভেক্টরের উপর পরীক্ষা নিব আলাদা প্রশ্নে। ওখানে যে প্রশ্ন করেছিলাম ওই প্রশ্ন না। থিটা, এ ভেক্টর আর ভি ভেক্টর, খেয়াল করো তো, এ ভেক্টর আর ভি ভেক্টর, আমার যে কাগজের তলটা দেখতেছো, এই কাগজের তলই হচ্ছে দুইটা ভেক্টর আছে। মানে এই যে এখানে আমার এ ভেক্টর, এখানে আমার বি ভেক্টর। ঠিক আছে, এই যেভাবে আছে, এই কাগজের তলে দুইটা ভেক্টর আছে, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর। কলম যেভাবে আমি কাগজের তলের উপর রেখেছি, এই দুইটা আমার হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর। ওকে, একই তলে। তো এই দুইটা তলে যদি আমি এ ক্রস বি বলি, ক্রস বি বের করি, তাহলে হবে হচ্ছে এ মান বি এর মান সাইন থিটা ইন্টু ইটা, সাইন থিটা ইন্টু এটা। এই ইটার দিকটা হচ্ছে আর কাগজের তলে না, এরকম যে দুটো ভেক্টর নিয়েছিলাম এরকম কিন্তু আর না, এইটার দিক হবে হচ্ছে
এই যে এখানে, এই যে কলমের হেডটা এখানে রেখে দিয়েছি লম্ব করে, মানে আমি কাগজের যে পাতাটা তোমাদের খাতায় লিখতেছি, খাতার উপরে একটা কলমের হেড লম্বা করে উপরে উপর নিচ করে রেখে দিয়েছি। এইটা হবে হচ্ছে তোমার, বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা মানে আমি একটা হেড কলমের হেড রেখে দিয়েছি, এইটা হবে হচ্ছে ক্রস গুণন। এটা হবে ক্রস গুণনের দিক, উপর বরাবর ওই কাগজের তল বরাবর ভেতরের দিকে, এটা হচ্ছে তোমার দিক, ইটা বা ক্রস গুণনের দিক। ঠিক আছে, তো আমরা যদি এটা দেখাতে চাই, তো আমি যদি একটু দেখাতে চাই, তো একটা দিক হবে, আমি যদি দেখাতে চাই, আচ্ছা আর একটা জিনিস লিখে নিই, পরে দেখাচ্ছি দিক। এ ক্রস বি ইজ ইকাল টু ওই আগের মতোই আমরা একটা মডুলাস নিব, নির্ণায়ক চিহ্ন নিব, আই জে কে। এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আগে বলেছিলাম যে প্রথম ভেক্টরটা সহগ আগে নাও, দ্বিতীয় ভেক্টরটা সহগ আগে নাও ডট গুণনের সময়, কোনো ঝামেলা নেই কিন্তু বলেছিলাম, কোনো ঝামেলা কিন্তু নেই বলেছিলাম, ঠিক আছে। কিন্তু আমরা যখন এখানে নিব, তখন কিন্তু অবশ্যই প্রথম ভেক্টরটা আগে নিব, প্রথম ভেক্টরের আয়ের সহগটা কিন্তু আগে নিব, প্রথম ভেক্টরের জে এর সহগটা কিন্তু আগে নিব, প্রথম ভেক্টরের কে এর সহগ কিন্তু আগে নিব। দ্বিতীয় ভেক্টর যেটা আগে থাকবে সেটা প্রথম ভেক্টর, যেটা পরে থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর, এ ক্রস বি, তাহলে বি এক্স বি ওয়াই বি জেড, এটা গেল আমাদের যেটা সূত্র। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এ ক্রস বি ইজ ইকাল টু জিরো হলে এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর, এ এবং বি ভেক্টর দুটো হচ্ছে সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হওয়া সত্ত্বেও সমান্তরাল, অনেক সময় হয় কি চিত্র আকারে দেওয়া থাকে, চিত্র আকারে দেওয়া থাকে, ঠিক আছে, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই দুটা ভেক্টর সমান্তরাল, কিন্তু এ আর বি ভেক্টর কিন্তু সমান্তরাল, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ওকে। এই প্যারালাল, এখন কিন্তু লম্ব তুমি দেখতে পাবা না, প্যারালাল। প্রশ্ন হচ্ছে প্যারালালটা কি সমমুখী প্যারালাল না বিপরীতমুখী, দুই দিকেই হতে পারে। আমি যদি বলতাম এই চিত্রটা এভাবে দেখাতাম, এটাও কিন্তু হতো এই যে এরকম, এরকমও হবে, ঠিক আছে, এটাও কিন্তু সমান্তরাল। মানে এ ক্রস বি জিরো হলে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল, সমমুখী সমান্তরাল হতে পারে, বিপরীতমুখী সমান্তরাল হতে পারে। সমান্তরাল দুই ধরনের, একটা সমমুখী সমান্তরাল, একটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল, ঠিক আছে। একটার কোণ হবে 0 ডিগ্রি, অথবা একটার কোণ হবে 180 ডিগ্রি, দুইটাই সঠিক। তার মানে থেটা ইজ ইকাল টু 0 ডিগ্রিও সঠিক, থেটা ইজ ইকাল টু 180 ডিগ্রিও কিন্তু সঠিক, মনে যেন থাকে। ছোটখাটো জিনিস হলেও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, কনফিউশন দূর করে দিবে তোমার বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করার সময়। এই কে আসো, জুবাইদ আসো নাকি? জুবাইদ মনে হয় সুইডেন করে। আচ্ছা আমি আর একটা লিংক দিব, হ্যাঁ। এই তোমাদের কি আর পরে ক্লাস আছে আর কোনো এরপরে, কারো কোনো ক্লাস আছে অনলাইন বা কোনো লাইনে, নাকি আজকে এ পর্যন্ত থাকবে বলো একটু। ক্রস গুণনের দিক, ক্রস গুণনের দিক এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে। ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে ক্রস গুণনের দিকটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ডান হাতে স্ক্রু নিয়ম, ডান হাতে স্ক্রু নিয়ম, ঠিক আছে। একটা ভেক্টর এ, একটা ভেক্টর হচ্ছে বি, তোমাদের দিকটা দেখো তো, এখানে আমি একটা ভেক্টর রাখবো, প্রথম ভেক্টর থেকে আমি যদি এ ক্রস বি এর দিক বের করতে চাই, তাহলে এ ক্রস বি এর দিক যদি বের করতে চাই, এই যে এ ক্রস বি এর দিক বের করতে চাই, তাহলে এ হতে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে অগ্রসর হতে হবে, ক্ষুদ্রতম কোণে, বৃহত্তম কোণে হলে হবে না কিন্তু। দেখো তো, এ থেকে বি থেকে এদিক দিয়ে যাওয়া যায়, এই দেখো এদিক দিয়ে যাওয়া যায়, বড় কোণ হচ্ছে, আর এই পাশ দিয়ে গেলে কিন্তু আমার ছোট কোণ হচ্ছে, ঠিক আছে। তো ক্ষুদ্রতম কোণে অগ্রসর হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা ডান হাতি স্ক্রু স্থাপন করব, প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ওই স্ক্রুটাকে ঘুরাবো, তাহলে স্ক্রুটা অগ্রসর হবে কোথায়, উপরের দিকে খুলে যাবে স্ক্রুটা। তো খুলে যাওয়া বলতে আমরা বুঝাবো যে এরকম, খুলে যাওয়া বলতে আমরা বুঝাবো হচ্ছে এরকম। আমরা তো আর কাগজের এখানে খুলে যাওয়া বলতে এরকম হবে আসলে, উপরের দিকে উঠে যাবে। তো উপরের দিকে তো উঠে যাওয়াতে আমি আর দেখাতে পারছি না, তাই আমরা এখানে এই যে উপরের দিকে এইভাবে দেখাচ্ছি কাগজের তল বরাবর, ওকে। এটা হচ্ছে এ ক্রস বি এর দিক। সিমিলারলি যদি আমি বলি যে এ ক্রস বি এর দিক না বলে যদি এই একই জিনিসে যদি বলতাম যে বি ক্রস এ এর দিক, তাহলে দেখো এটা বি, কিন্তু আগের মতো আমি এ বি লিখে নিচ্ছি, এবার কিন্তু এই দিকে ঘুরবো, খেয়াল করে দেখো এই যে উপর থেকে নিচের দিকে, বি এখন কিন্তু প্রথম ভেক্টর, যখন আমি বি ক্রস এ বলছি তখন কিন্তু প্রথম ভেক্টর হচ্ছে বি, তাহলে বি থেকে এর দিকে আসতেছি ক্ষুদ্রতম কোণে, তাহলে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে যদি একটা স্ক্রুকে তুমি ঘুরাও, তাহলে ওই স্ক্রুটা ভেতরে প্রবেশ করবে, ওই ভেতরে প্রবেশ করে এখানে আমরা দেখাবো এইভাবে,
এই ভেতরে প্রবেশ করাটা আমি দেখাবো এভাবে, বি ক্রস এ, বি ক্রস এ, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে ক্রস গুণফলের দিক। কিভাবে বলবো আমরা, যে দুটি ভেক্টর যে তলে অবস্থিত সেখানে একটা ডান হাতি স্ক্রু রেখে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরাইলে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় সেটিই হবে ভেক্টর গুণফলের দিক বা ক্রস গুণফলের দিক। লিখে দুটো চিত্র দেখাতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের একটা ভেক্টর রাশি হতে হলে অবশ্যই অবশ্যই মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, ঠিক আছে। মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। আর যদি দুটো ভেক্টর রাশি সমান হতে হয়, সমান ভেক্টর কখন বলি আমরা, মানও সমান হতে হবে, দিক একই দিকে হতে হবে। দেখো তো মান কিন্তু সমান, এ ক্রস বি এর মান যেদিকে, বি ক্রস বি এর মান কিন্তু সেদিকে না। সুতরাং আমরা বলবো যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। ব্যাখ্যা দেবো আমরা কি, যে এ ক্রস বি এবং বি ক্রস এর মান সমান কিন্তু দিক বিপরীতে। অতএব ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। পরীক্ষা আসে কিন্তু, বিনিময় সূত্র নিজের ভাষায় লিখবা আর দুটো চিত্র দিবা, মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক আছে। এখন যে থাকো খেয়াল করে যে এ ক্রস বি এর দিক কোন দিকে আর এ ক্রস বি এর দিক কোনটা আমরা জেনে গেলাম। এ ক্রস বি এর দিক এখানে আমরা একটা উপরের দিকে একটা ভেতরের দিকে, একটা উপরের দিকে একটা ভেতর, তার মানে উপরের দিকে যাও আর ভেতরের দিকে প্রবেশ করো। এর সাথে আমি যদি একটা কলমের হেড এখানে রেখে দিই, দেখো এই কলমের হেডটা এ ভেক্টরের সাথেও লম্ব, বি ভেক্টরের সাথেও কিন্তু লম্ব। খেয়াল করে দেখো, এ ভেক্টরের সাথেও লম্ব, বি ভেক্টরের সাথে কিন্তু লম্ব, এই যে তলের সাথে লম্ব। তার মানে আমরা যে ভেক্টরটা পাচ্ছি ক্রস গুণফলে প্রাপ্ত ভেক্টরটা উভয় ভেক্টরের সাথেই লম্ব হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না, এ ক্রস বি বা অবলিক দিলাম বি ক্রস এ হলো